ভারতীয় রেলওয়ে ও প্রতিরক্ষা বাহিনীর পর দেশের তৃতীয় বৃহত্তম সম্পত্তির মালিক ওয়াকফ। ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করে তখন সেটাকেই বলে ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানা, আশ্রয়কেন্দ্র বা শুধু জমি সবকিছুই থাকতে পারে। আর এই ওয়াকফ সম্পত্তি বৃদ্ধি, নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে বহুদিন ধরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই 2024 সালের 9 আগস্ট লোকসভায় পেশ হয় ওয়াকফ সংশোধনী বিল 2024। গত 3রা এপ্রিল দীর্ঘ বিতর্ক ও ভোটাভুটির পর মাঝরাতে লোকসভায় এবং 4 এপ্রিল রাজ্যসভায় পাশ হয়ে যায় এই বিল। 5 এপ্রিল শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। সরকার বলছে, দেশে মুসলিমদের ওয়াকফ সম্পত্তির পরিচালনা পদ্ধতিকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে তুলতেই এই আইনটি প্রণয়ন করা দরকার ছিল। তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং ভারতের মুসলিম সমাজের অসংখ্য সংগঠনও এই আইনের তীব্র বিরোধিতা করছে। তাদের দাবি, এই বিলটি অসাংবিধানিক এবং দেশের সংখ্যালঘু নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। তাই জানা প্রয়োজন, ওয়াকফ সংশোধনী আইন 2025-এ ওয়াকফ সম্পত্তি পরিচালনায় ঠিক কী ধরনের পরিবর্তন হয়েছে এবং তা নিয়ে এত বিরোধিতা কেন। চলুন বিস্তারিত জানা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়ে বিতর্কটা ঠিক কোথায় এবং কেন তা নিয়ে কথা বলতে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মোহাম্মদ শাহজাহান ইসলাম। নমস্কার শাহজাহান, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। তবে দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই অনুষ্ঠানে আজ আমরা প্রদেশ কংগ্রেস নেতৃত্বর পাশাপাশি চেয়েছিলাম বিজেপি থেকে কোনো প্রতিনিধি অবশ্যই থাকুক, তাহলে আমরা হয়তো কোথায় বিরোধ রয়েছে সেই ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারতাম, পক্ষে বিপক্ষে আমরা শুনতে পারতাম। কিন্তু কোনো একটি বিশেষ কারণে বিজেপির কোনো নেতৃত্ব আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হন। শাহজাহান, কংগ্রেস ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করছে। আইন তো হয়ে গেছে, আপনাদের আপত্তিটা ঠিক কোথায় এখনো? শুভ সন্ধ্যা জানাচ্ছি আজকের এই বিশেষ আলোচনাতে। গোটা রাজ্যের প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সকল ধর্মাবলম্বী সকলকে আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে রামনবমীর আন্তরিক অভিনন্দন এবং প্রাণভরা ভালোবাসা জানাই। আজ এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমরা আলোচনা করছি। হয়তোবা আমরা কোনোদিনও ভাবিনি যে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। আমি এদেশের একজন ভারতীয় নাগরিক এবং পৃথিবীর এমন একটি রাষ্ট্রের আমি নাগরিক যে দেশের 55% হচ্ছে যুবক। আজ যদি এই আলোচনাটা দেশের যুবকদের স্বার্থ নিয়ে হতো তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম। আচ্ছা, যাই হোক, এমন এক বিষয় নিয়ে, বিতর্কিত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য আজকে ডাকলেন, সেটা আমাদেরকে জানতে হবে। দেখুন, আজ ওয়াকফ যে বিল নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা, এটা যদি আমি বিস্তারিত একটু আলোচনা করি, 634 খ্রিস্টাব্দে যখন ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ ছিলেন পৃথিবীতে, তিনি একটা যুদ্ধ সেরে যখন আসছিলেন, উনার একজন অনুসারীকারী যিনি উনাকে অনুসরণ করতেন তিনি ছিলেন হযরত উমর। উনি সেখানে, সেই যুদ্ধটার নাম ছিল খাইবারের যুদ্ধ, সেখানে তিনি একটা বাগান, খেজুর বাগান উপহার পান। আচ্ছা, সেই খেজুর বাগান উপহার পাওয়ার পর তিনি বললেন যে আমি এই খেজুর বাগানটা আমার প্রয়োজন নেই, কিন্তু বাগানটার মালিক আমি এটা কি করব। তিনি হযরত মুহাম্মদকে, প্রফেট মুহাম্মদকে বারবার বলছিলেন যে এটা আমার প্রয়োজন নেই, এটা কি কাজে লাগাতে পারি। তিনি বললেন তখন, যদি তোমার এই বাগান প্রয়োজন না হয় তাহলে তুমি পৃথিবীর মুসলমানদের উন্নয়নের স্বার্থে এটাকে সম্পূর্ণভাবে আল্লাহর নামে দান করে দাও। আজকে ভারতবর্ষে সেটাকে বলা হয় ওয়াকফ, সেটা আরবি শব্দ ওয়াকাফা। ওই 634 খ্রিস্টাব্দে প্রথম পৃথিবীতে মুসলমানরা, এই সংখ্যালঘু জাতিগোষ্ঠী, নিজেদের জাতির উন্নয়নের প্রকল্পের জন্য সেই সম্পত্তি দান করে, নিজের সম্পত্তি মুসলমানদের উন্নয়নের জন্য। সেটা 634 খ্রিস্টাব্দে হয়। তারপর আস্তে আস্তে আরব বিশ্ব থেকে
বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তা ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ওয়াকাফা নামে পরিচিত। 1200 শতকের দিকে ভারতবর্ষে যখন সুলতানি শাসন শুরু হয়, তখন এই ভারতবর্ষের মাটিতে সেটা ওয়াকাফ সম্পত্তি নামে ভারতবর্ষের তৎকালীন সময় যারা প্রতিষ্ঠিত যারা জমিদারি ছিলেন, তারা মুসলমানদের অসহায়, নিপীড়িত, গরিব, অসহায় মানুষদের জন্য এই সম্পত্তি দান করেন। এখন আপনাকে বোঝাচ্ছি এটা কেন। এই সম্পত্তি কি মুসলমানদের জন্য? সেখানে সম্পূর্ণভাবে বলা আছে যে আমি শাহজাহান যদি একটা জমি দান করি, আমি পুনরায় দ্বিতীয়বার আমি এবং আমার বংশের কেউ সেই জমির মালিকানা দাবি করতে পারবে না। কিন্তু দান করলেন আপনারা। দান করলাম, সেটা সম্পূর্ণভাবে আল্লাহর নামে, ভগবানের নামে, মানে আমার আল্লাহর নামে আমি দান করলাম, যেটাকে আমাদের ভাষায় বলে ফি সাবিলিল্লাহ। মানে এটা সম্পূর্ণভাবে সেখানে আমার আর কোনো এখতিয়ার থাকবে না, সেখানে ব্যক্তি কোনো মালিকানা থাকতে পারবে না। সেখানে কার কার জন্য দান হবে? মসজিদের জন্য, ঈদগাহর জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য এবং স্কুল, কলেজ, বিভিন্ন মুসলমানদের জন্য, কবরস্থানের জন্য, ঈদ দরগার জন্য, সেখানে মাজার বানানোর জন্য সেটা দান করা হবে। সেটা ব্রিটিশরা 1937 সালে সেই সাহস দেখায়নি এটাকে বাতিল করার জন্য বা এই আইন পরিবর্তন করার জন্য। 1954 সালে ভারতবর্ষের স্বাধীনতার পর পণ্ডিত নেহেরু এটাকে ভারত সরকারের অন্তর্ভুক্ত করেন এবং 1955 সালে ভারতবর্ষের সংবিধানের আইন অনুযায়ী সংসদের মধ্যে বিল পাস করে সেই ক্ষমতার অধিকারী ওয়াকফ বোর্ডকে দেওয়া হয়। কারণ এই ওয়াকফ সম্পত্তিটা আমি মালিক নয়, ভারতবর্ষের কোনো কেন্দ্রীয় সরকার মালিক নয়, ভারতবর্ষের কোনো রাজ্য সরকার মালিক নয়। কারণ এই সম্পত্তির সম্পূর্ণ মালিক আমাদের পূর্বপুরুষ, মানে আমার পূর্বপুরুষ মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ঈদগাহর জন্য, কবরস্থানের জন্য, দরগার জন্য। সেই অর্থে তো আল্লাহ মালিক এখন আল্লাহ মালিক। এবং এটা দান হয়ে গেছে। হ্যাঁ, এটাকে পরিচালনা করার জন্য, তদারকি করার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছে গোটা ভারতবর্ষে, যে বোর্ডটার নাম CWC, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। তার মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে 30টি বোর্ড গঠন করা হয়েছে, যার নাম ওয়াকফ বোর্ড। আর যারা কেন্দ্রে বসে, দিল্লিতে বসে এটাকে তদারকি করেন, তাদেরকে বলা হয় সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। সেখানে আপনি চেয়ারম্যান নিযুক্ত থাকবেন। সেখানে অমুসলমানদের কোনোভাবে এন্ট্রি নেই, কারণ সেটা যেহেতু মুসলমানদের একটা শরিয়া ব্যাপার আছে। আমি আপনি চাইলে সেখানে দান করব, সেটা কি কাজে ব্যবহৃত হবে, কতটুকু প্রয়োজন, সেটাকে শরিয়া মোতাবেক একটা আমাদের ধর্মীয় বিধানও সেখানে কাজে আসে। তো সেখানে তো অমুসলমানরা যেতে পারবে না। এখন আপনি যদি আমাকে বলেন মাতাবাড়ি ট্রাস্টের কমিটির চেয়ারম্যান আমি, সেটা হবে না, কারণ মাতাবাড়ি একটা আলাদা ধর্মের মানুষের আস্থার বিষয়, সেখানে আমাকে বসানোটা উচিত হবে না। তাহলে পুরীর কমিটিতে আমি যেতে পারবো না, আমি তিরুপতির কমিটিতে যেতে পারবো না। সেখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড এটাকে তদারকি করেন যুক্তভাবে। ওয়াকফ আলাদা, সেখানে শরিয়া। মুসলিম পার্সোনাল ল বোর্ড হচ্ছে শরিয়া বোর্ড। এখন জানতে হবে এই আমাদের দেশের রেল এবং ডিফেন্সের পর সব থেকে বেশি যিনি জমির অধিকারের মালিক, সেটা ওয়াকফ বোর্ড। এই মুহূর্তে ভারতবর্ষের ওয়াকফের কাছে 9,54,000 একর জমি আছে। তার মধ্যে 8.5 লক্ষ মুসলমান পরিবার যারা সেখানে বসবাস করছেন, যাদেরকে ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে যাদের বাড়ি নেই, বাসস্থান নেই, তাদের বাসস্থান এবং বাড়ির ব্যবস্থা করেছেন, থাকার ব্যবস্থা। আচ্ছা, তার সম্পত্তির পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকা। এটা বর্তমান ভারতবর্ষের একটা স্বৈরাচারী হিটলারি শাসন ব্যবস্থা যারা এই দেশে কায়েম করে রেখেছেন, তারা যখন জানতে পারলেন যে ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে, একটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের এত বিদ্বেষ ছড়ানোর পরেও ওই জাতিগোষ্ঠীটা ভারতবর্ষে মাত্র 25 থেকে 30 কোটি জনসংখ্যা হলেও তারা ভারতবর্ষের তৃতীয় সম্পত্তির মালিক কিভাবে হতে পারে, একটা ষড়যন্ত্র শুরু হলো ভারতবর্ষে। এর আগে যেহেতু আপনি আলোচনা করছেন, এর আগে ষড়যন্ত্রটা শুরু হয়েছিল NRC CA দিয়ে, সে তারপরে আপনার 3 তালাকের বিল দিয়ে, এখন নতুন করে আসলো ওয়াকফ বোর্ড। আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলছি কংগ্রেস দল থেকে। আমি একজন জাতি, আমি যে ধর্মটাকে বিশ্বাস করি, যে জাতি থেকে আসি মুসলমান,
আমি আপনার টকশোর প্রথম দিকেই বলেছিলাম আজকের এই আলোচনার বিষয়টা যদি হতো এই নরেন্দ্র মোদীর সরকারের শাসনে এই দেশের বর্তমানের অর্থনৈতিক অবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে, এই দেশের যুবকদের বর্তমান অবস্থান কোথায় দাঁড়িয়ে আছে, এই দেশের মানুষের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে, যদি এটা আলোচনা হতো দেশের বর্তমান যে সব থেকে বড় সমস্যা, সেটা আমি খুশি হতাম। আমি বলছি এই বিষয়ে আপনার কাছে বলবো। শাহজাহান, অবশ্যই আপনি যে বিষয়গুলো বলছেন সেই বিষয় নিয়ে অবশ্যই আমরা আলোচনা করি, এবং নিউজ ভ্যানগার্ড শুধু রাজনৈতিক নয়, সমাজের যে কোনো বিষয় নিয়ে কিন্তু নিউজ ভ্যানগার্ড আওয়াজ তোলে, কথা বলে, টকশো করে। তবে আজ আমাদের যে বিষয়, কারণ সাধারণ মানুষের, শুধু যারা মুসলিম সম্প্রদায়ের রয়েছে শুধু তারা নয়, প্রত্যেক দেশবাসী, প্রত্যেক রাজ্যবাসীর জানার অধিকার আছে যে ওয়াকফ বিল, নতুন যে আইন হয়েছে, ওয়াকফ সংশোধনী আইন হয়েছে, যা এতদিন বিল আকারে ছিল এবং কংগ্রেস সহ বিরোধী দল তীব্র বিরোধিতা করছে, তীব্র আপত্তি এখনো রয়েছে। তার কারণ কি? কারণ সরকার পক্ষ একরকম বলছে, আপনারা একরকম বলছেন। এখন কোনটা সত্য কোনটা মিথ্যে অবশ্যই জনগণ সেটা বিচার করবে। আমি আপনাকে বলবো, তবে আমি আপনাকে বলি, কারণ আজ এখানে অবশ্যই যে সরকার পক্ষের যে কথা বা সরকার পক্ষের যে তাদের যে দাবি, তা অবশ্যই জানার জন্য আমরা বিজেপির নেতৃত্বকে এখানে আজ আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু ওনারা কেউ কোন একটি বিশেষ কারণে আজ এই টকশোতে উপস্থিত হননি। না, ওনারা আসেননি। যারা রাজ্যবাসী দেখছেন, যারা বলছেন ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম জাতিগোষ্ঠীর স্বার্থে এই বিল পাশ করা হয়েছে, আইনে পরিণত করা হয়েছে, তাদের প্রতিনিধি আজ এখানে নেই। এই যে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল এবং ভারতবর্ষের বিভিন্ন মুসলিম সামাজিক সংগঠন এই যে বিরোধিতা করছে, এটা মুসলিম জাতিগোষ্ঠীকে দুর্বল করার জন্য, তাদের অধিকার, আমাদের অধিকার হরণ করার জন্য, আমাদের এই অধিকার লুট করার জন্য যে একটা ষড়যন্ত্র, তার বহিঃপ্রকাশ ত্রিপুরা রাজ্যের বিজেপির সংখ্যালঘু মোর্চার থেকে শুরু করে বিজেপির দলের কোন নেতৃত্ব আজ এখানে আসেনি। এর থেকে প্রমাণ এই যে আসল যে তথ্যটা আমরা তুলে ধরছি, এটা সত্য। উনারা মোকাবিলা করতে চাইছেন না। সংখ্যার জোরে একটা বিল সংসদে পাস হয়েছে। ওকে শাহজাহান, আজকে ওনারা কেউ আসতে পারেননি, সেটা অন্য কোনো বিষয়, কিন্তু আমার কাছে কয়েকটা জিনিস ক্লারিফিকেশন, ওনাদের দলের একজনও নেই, কেউ আসতে পারবেন না। আমার আজকের এই অনুষ্ঠান থেকে কয়েকটা ক্লারিফিকেশন আমাদের প্রয়োজন, যেটা আপনার কাছে অবশ্যই আমরা চাইবো। যেগুলো আমি অবশ্যই এই বিল সংক্রান্ত, যে এই বিলে যে নতুন যে সংশোধনীগুলো করা হয়েছে সেই সংক্রান্ত। ধরুন, এই যে ভারতে বহু জমিজমা এতকাল আইনগতভাবে বৈধ ওয়াকফ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়ে এসেছে, যেগুলো হয়তো শুধু মুখের কথায়, মানে ওরাল ডিক্লারেশন যেটাকে বলে, বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল, ঠিক? এখন নতুন আইনে বলা হয়েছে যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট ওয়াকফ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে। তো তাতে সমস্যাটা কোথায়? মানে আমি এই জায়গাটা চাইছি ক্লারিফিকেশনটা। যদি এরকম হয় যে, ধরুন আপনি যেটা বলছিলেন যে সেই খেজুর বাগান থেকে 634 খ্রিস্টাব্দে সেই খেজুর বাগান থেকে, তখন হয়তো নথিপত্রের ব্যাপার ছিল না, কিন্তু আজ 2025 সালে দাঁড়িয়ে ভারতবর্ষে যখন কোনো জমি হস্তান্তর হয়, তখন নিশ্চয়ই তার একটা বৈধ কাগজপত্র, নথিপত্র থাকে। তাহলে সেটা যদি দেখাতে হয় বা সেটা যদি প্রমাণ হিসেবে দিতে হয় ওয়াকফ বোর্ডকে, সেটা ওয়াকফ বোর্ড দিতে পারবে না কেন? আমি আপনাকে কেন বলছি, যারা দেখছেন আমার হাতে 16টা পেজের একটা, যে বর্তমান ভারতবর্ষের স্বৈরাচারী সরকারের যে কালো আইন, সেই কালো আইনের কাগজটা আমার কাছে আছে। আচ্ছা, ঠিক আছে, 16 পেজের। কেন আমরা তার বিরোধিতা করছি? এই যে ভারতবর্ষে যখন এই আইন নিয়ে আসা হয়, সেখানে তারা 572টা প্রস্তাব নিয়ে আনা হয় যে এই সংশোধনী করা হবে। তার মধ্যে মাত্র 66টি প্রস্তাব গৃহীত হয় জেপিসিতে। তার মধ্যে 44টি প্রস্তাব সংশোধন করার জন্য বিরোধীরা সেখানে দাবি রাখেন। তার মধ্যে এনডিএর পক্ষ থেকে, সরকার পক্ষ থেকে 22টি প্রস্তাবের মধ্যে তারা 22টি প্রস্তাব রাখেন, 14টি গৃহীত হয়। এবং এই যে যখন জেপিসি গঠন করা হয়, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে মাত্র 10 জনের প্রতিনিধি ছিল, শাসক দলের পক্ষ থেকে 16 জন। তাহলে সেখানে সমান পরিমাণে ইকুয়ালিটি কেন হলো না আলোচনার জন্য? 16 আর 10 কেন? এখন আপনি বলছেন সেখানে বৈধতা আছে কিনা। আমার বাড়ির সম্পত্তিটা আমি ওয়াকফের নামে দিয়ে দিয়েছি 500 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে। সেই ওয়াকফ যে আইন, আগের যে আইন, সেখানে ছিল ওয়াকফের নামে হলে সেই রেকর্ড শুধু ওয়াকফের কাছে থাকবে, যেহেতু সেই সম্পত্তির মালিক সরকার না। সরকারের
এখতিয়ার নেই বা সরকারের তদারকিতে থাকবে না। আপনার বাড়ির জমি আপনি কাকে দান করবেন সেখানে সরকার নিয়ন্ত্রণ করবে না, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ওকে, ঠিক আছে, আমি বলছি হ্যাঁ। তাহলে আমরা একটু সরলীকরণ চাইছি, সরলীকরণটাই আমি বলছি, একদম সাধারণ। এখন আমি সরলীকরণই বলছি। ঠিক, ঠিক। 300 বছর, 400 বছর, 500 বছর, 200 বছর আগে যদি সেই সম্পত্তি ওয়াকফের নামে দেওয়া হয়, তাহলে এখন এই সংশোধনী আইনে বলা হয়েছে এই ওয়াকফের আন্ডারে 9,54,000 একর যে জমি আছে তার পুনরায় রেকর্ড ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ডিএম এর কাছে দিতে হবে নতুন করে, সরকারের নিয়ন্ত্রণে আনার জন্য। এখন আপনি বললেন যে 634 খ্রিস্টাব্দে তখন হয়তো তত নথির প্রয়োজন ছিল না, 500 বছর আগে নথির প্রয়োজন ছিল, 300 বছর আগে নথির প্রয়োজন ছিল, 200 বছর আগে নথির প্রয়োজন ছিল। আমি আপনাকে এই স্টোরি থেকে বলছি, আপনার দাদুর বার্থ সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি উনার বার্থ সার্টিফিকেট দেখাতে পারবেন না, উনার দাদুর বার্থ সার্টিফিকেট। আমি একটা এক্সাম্পল বলছি। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে নথি তার মানে ওই সময় ওই নথির প্রয়োজন ছিল না। তাহলে আমরা ব্যাপারটা এবার বোঝার আমি চেষ্টা করছি। এটাই তো বলছি, ওই যে এত বছর আগে যে ওয়াকফ দেওয়া হলো, এখন বলছি আইনে সেই নথি সরকারকে দেখাতে হবে। যদি সেই সরকারকে সম্পূর্ণভাবে নথি না দেখাতে পারে তাহলে সেটা সরকারি সম্পত্তি বলে সেই ওয়াকফ থেকে ছিনিয়ে নেওয়া হবে। এটাই তো বলছি যে আমার পূর্বপুরুষের, গোটা দেশের মুসলমানদের পূর্বপুরুষের ব্যক্তিগত। এবার আমি আমার পরিবারের একটা কথা বলি, আমি নামটা এখানে বলতে চাইছি না, আমার এক রিলেটিভ। না শাহজাহান, আপনি বলবেন, আপনি বলছেন আজকে আপনি একা আছেন, আপনি বলবেন। আমি আপনাকে সরলীকরণ করার জন্য সরলীকরণ চাইছি। ধরুন আপনি যেটা বলছেন যে 200 বছর আগে যদি কোনো জমি দান করে থাকে তাহলে তার নথিপত্র না যিনি দান করেছেন ওনার কাছে আছে, না ওয়াকফ বোর্ডের কাছে আছে। তো এভাবে ধরুন আমরা এমন অনেক সময় দেখি যে সরকারি জমি পড়ে থাকে যেটা খাস জমি, এখন কেউ সেখানে দখলকৃত সেখানে জায়গা করে আছেন। এবার জায়গা করে আছেন ধরুন মুসলিম সম্প্রদায়ের, উনি হয়তো বসবাস করেছেন সেখানে কিছুদিন, তারপর ওনার জমিটা উনি দান করে চলে গেছেন ওয়াকফের কাছে। কথার কথা, আমি ফর এক্সাম্পল নিচ্ছি, সেখানে দান করে চলে গেছেন যে একখানি জমি সেখানে দান করে গেছেন ওয়াকফ বোর্ডের নামে, তাহলে সেটা কি ওয়াকফের সম্পত্তি হয়ে গেল? তাহলে আলটিমেটলি এই সম্পত্তির মালিক তো সরকার, কারণ সেটা খাসের জায়গা ছিল, দখলকৃত ছিল। এইভাবে দান করার ব্যাপারটা একটা নিয়ম আছে, 100 বার দান করা নিয়ম। এর মানে এমন না যে ভারতবর্ষের মুসলমানরা না খাস জমি নিজের নাম বলে ওয়াকফকে দান করো, এমন রেকর্ড নেই ভারতবর্ষে। না, এরকম ভাবে হওয়ার সম্ভাবনা থাকে কিনা? নেই। তাহলে যদি, কারণ ওয়াকফ যখন নেবে, ওয়াকফ তো তখন দেখবে সেই জমির মালিককে। আমি বলছি 300 বছর আগে যদি দান করা হয় সেটা মুসলমানদের জমি দান করা ছিল, তাহলে সেখানে অমুসলমানদের জমি দান করা যেতে পারে না। সেখানে আবার আরেকটা আইন আনা হয়েছে, যেখানে 44টি যে আইন নেওয়া হয়েছে সেখানে বলা আছে, মনে করেন এমন বহু ঘটনা আছে, পাঞ্জাবে শিখ সম্প্রদায় বহু জায়গা মুসলমানদের কবরস্থানের জন্য দান করেছেন, দান করে গেছেন। মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, মসজিদের জন্য দান করে গেছেন, বহু মানুষ আছেন দান করে গেছেন। এখন বলা আছে যে ওই জমি যে ট্রান্সফার হচ্ছে তা সে 5 বছর ধরে ইসলাম ধর্মে ছিল কিনা, মুসলমান ছিল কিনা সেটারও দেখা হবে। আপনি যদি বলেন যে আমাকে কিছু জায়গা দেবেন, সেখানে আপনার ধর্মের পরিচয় দেখা হবে, আপনি মুসলমান ছিলেন 5 বছর আগে, না হিন্দু ছিলেন, না বৌদ্ধ ছিলেন, না খ্রিস্টান ছিলেন। এখানে আইন আপনার জমি, আপনার জুত জমি আমাকে দান করবেন, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, মন্দিরের জন্য, গির্জার জন্য, সেখানে আপনার ধর্ম দেখা হবে। এটা কোন ধরনের? আসল কথা এখানে যে ব্যাখ্যাটা দিয়েছেন, আমরা যখন দেশের সংসদের মধ্যে দেখলাম যিনি সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী, যারা রাজ্যের মানুষ এই টকশো দেখছে, সেখানে আলোচনা আসা উচিত, মুসলমানদের পক্ষে বিল আনা হচ্ছে বলছেন, আর সেখানে একজন ভারতবর্ষের লোকসভা রাজ্যসভার মধ্যে এই সরকারের একজন সাংসদ নেই মুসলিম জাতিগোষ্ঠীর থেকে, একজন নেই। আর যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল ভারতবর্ষের মুসলমানদের জন্য, তিনি জাতিতে মুসলমান নয়, তিনি কিভাবে বুঝবেন ওয়াকফ সম্পত্তি? এরপরে দেখলাম বলছেন যে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিম বিধবা মহিলাদের জন্য নাকি এই বিলের মাধ্যমে যারা অবৈধভাবে ওয়াকফ সম্পত্তি দখল করে আছেন তা ছাড়িয়ে নেবেন এবং মুসলমান বিধবা মহিলাদের উন্নয়নের প্রকল্পের জন্য কাজে লাগানো হবে। জিজ্ঞাসা করতে চাই, সরকার পক্ষ থাকলে ভালো ছিল, ভারতবর্ষের সংখ্যালঘু বিধবা মুসলিম মহিলাদের উন্নয়নের জন্য ওয়াকফ সম্পত্তি
বিল সংশোধন করে উন্নয়নে কাজে লাগাতে হবে। তারা বললেন সংশোধনে, সাচার কমিটি 2006 সালে রিপোর্ট দিয়েছেন বাৎসরিক নাকি ওয়াকফ বোর্ডের মানে আয় হয় 12,000 কোটি টাকা বলছেন। আরে ভাই, আমরা তো বলছি সরকারকে, যেই নীরব মোদী 20,000 কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল দেশের মানুষের টাকা নিয়ে, যেখানে মেহুল চোকসি, নীরব মোদী, ললিত মোদীরা দেশ ছেড়ে পালিয়ে গেল, তাদের টাকা দেশের সরকার আনতে পারে না, আর ভারতবর্ষের মুসলিম বিধবা মহিলাদের উন্নয়নের জন্য একটা সংশোধনী বিল পরিবর্তন করে তাদের জন্য, মানে কথাটা আপনার কাছে শুনতে খারাপ লাগবে, ভাবুন যিনি সরকারের আইন পরিবর্তন করে আমাদের জন্য বলছেন, তিনি নিজের পরিবারের স্ত্রীকে স্বীকার করেন না, তিনি আমাদের জন্য দেবেন না। ব্যক্তিগত বলছি না, এটা ফ্যাক্ট, এটাকে মানতে হবে। এক আমি বলছি ঘুরিয়ে যাচ্ছে না, আমি বলছি আমাদের দর্শক বন্ধুদের গুলি যাবে, আমরা একটা করে আসি, শুনুন একটা করে আসি। এই দেশের আমি বলছি, একা বলছেন আজকে আপনি একা আছেন, আপনি শুনতে হবে তো। এখানে যে বিলগুলো যে আনা হয়েছে, এটা তো কোনো ভাবেই আমাদের পক্ষে নেই। এবার আপনি আমাদের কাছে ছেড়ে দেন, এবার আমি বিল বলছি, আপনি অসাংবিধানিক আপনারা বলছেন, 100 বার আপনারা বলছেন, সরকার বলছে এই বিল মুসলমানদের পক্ষে। গোটা দেশের 100% মুসলমান এটাকে রিজেক্ট করছেন। সমস্ত মুসলিম 100% কোথায় রিজেক্ট করছে? 100% রিজেক্ট করছে না তো। শুনুন, আমি আপনাকে বলছি, আপনি আমাকে বলবেন বিজেপির 2-4 জন দেখলাম এটাকে সমর্থন করছেন, উনারা ব্যক্তিগত স্বার্থের জন্য, উনাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি এক বলছি, সেখানে মুসলমানরা রিজেক্ট করছেন। দেশের বিভিন্ন ধর্মের, যা ভাষার, অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন মানুষ, বিভিন্ন ইন্টেলেকচুয়াল পার্সন, বিভিন্ন সামাজিক সংগঠন, মুসলিম সামাজিক সংগঠন, মুসলিম পার্সোনাল মানে বোর্ড, সবাই এটাকে রিজেক্ট করছেন। এক, আমাদের জন্য বিল, আমরা বলছি এটা আমাদের জন্য না। এর আগেও তো দেশের সরকার বলেছিল যে কৃষি আইন দেশের কৃষকদের জন্য, আর কৃষকরা বলছেন যে না, এই বিল আমাদের জন্য না। আন্দোলন হলো, 700 কৃষক মারা গেল, তারা কি মুসলমান ছিল? যাদের জন্য বিল আনা হচ্ছে তারা বলছে বিল আমাদের না। একটা শুনুন, শুধু ওয়াকফ নিয়ে আপনি আলোচনা করছেন, আমাকে বারবার প্রশ্ন করছে যে আমাদের সমস্যাটা কোথায়। আমরা বলছি এটা আমাদের জন্য না, আমাদেরকে দুর্বল করার জন্য, অস্তিত্বহীন করার জন্য, এই সম্পত্তিকে লুট করে আম্বানি এবং আদানিকে এটা তো গল্পের কথা না, গল্পের না, আমি আপনাকে বলছি, আমরা জানার চেষ্টা করছি, আমি জানার চেষ্টা, আমি ডকুমেন্ট দিয়ে বলছি। শুনুন না, সংশোধনী হয়েছে সেই জায়গাগুলো তো কোথায় সমস্যা? সংখ্যার জুড়ে অনেক কিছু হয়। ভারতবর্ষের বর্তমান নরেন্দ্র মোদী, একটা সময় ভারতবর্ষ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর বর্তমানে ভারতবর্ষ শাসন করছেন ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি। দুইজন, শুনুন না, শুনুন তো আমার কথা, আমি আপনাকে, আরে আপনি তো অন্য জায়গায় যাচ্ছেন, অন্য জায়গায় না, আপনি বলছেন এই বিলটা, আমি পয়েন্টে বলছি এই বিল কেন আনা হচ্ছে। এই বিল যে বারবার বলছি আমাদের পক্ষে না, এই বিল কার পক্ষে? কৃষি বিল, কৃষকরা বলছেন আমাদের জন্য না, আপনারা বলছেন মুসলিমদের জন্য না। এবার এই ওয়াকফ প্রপার্টি ল্যান্ডের মধ্যে, যেটা দেশের মিডিয়াতে বেরিয়ে এসছে খবরটা, এটা প্রায় 20-25 বছর ধরে সে ওয়াকফ ট্রাইব্যুনালে চলছে। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যিনি পরম বন্ধু মিত্র, আম্বানির যে বর্তমান বাড়ি যেখানে মহারাষ্ট্রে বানিয়েছেন, সেটা 2000 সালে অবৈধভাবে, বেআইনিভাবে একটা ওয়াকফ প্রপার্টি ল্যান্ড, সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৎকালীন বিজেপি সরকারকে কাজে লাগিয়ে তিনি 27 কোটি টাকার বিনিময়ে একটা জায়গা ক্রয় করেছিলেন। সেটা যখন ওয়াকফ ট্রাইব্যুনালে যান, এবং তারা বলছেন যে ওয়াকফ ট্রাইব্যুনালে গেলে নাকি অনেক অমুসলমান, মানে মুসলিম যারা নিরীহ মানুষ যারা, তারা নাকি সেখানে বঞ্চিত হয়েছেন। ওয়াকফ নাকি একতরফা সেখানে ট্রাইব্যুনালে বিচার করেছেন। আপনাকে এটাও ক্লিয়ার করে দিচ্ছি, ওয়াকফ যখন ট্রাইব্যুনাল হয় তখন 3 জনের কমিটি হয়। সেই ট্রাইব্যুনালের মধ্যে আপনি যদি ট্রাইব্যুনালে যান, সেই ট্রাইব্যুনালের মধ্যে একজন থাকবেন সিটিং ডিস্ট্রিক্ট জাজ ম্যাজিস্ট্রেট, একজন আইন বিশেষজ্ঞ, আমি বলছি আইন বিশেষজ্ঞ, আরেকজন শরিয়ালু। যদি আপনি ওয়াকফ ট্রাইব্যুনালে স্যাটিসফাই হন না, যদি আপনি মনে করেন যে আপনি স্যাটিসফাই নন, তখন আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে পারবেন, দরজা খোলা আছে। সেখানে আম্বানির বাড়ি, সেখানে বর্তমানে 25 বছর ধরে ওয়াকফের ট্রাইব্যুনালে চলছে, এবং একটা আভাস পাওয়া যাচ্ছে সেখানে সম্পূর্ণ তথ্য দিতে পারছেন না মোদীজির পরম বন্ধু মিত্র, যে ওই বাড়ির জায়গার সম্পত্তির মালিক উনি। তাই সরকারকে কাজে লাগিয়ে সেই জায়গাটাকে কিভাবে নিজের নামে করানো যায়। এর আগে তো 370 উঠানো হয়েছিল, আপনাকে আমাকে বলা হয়েছিল কাশ্মীর গিয়ে জায়গা ক্রয় করার জন্য। আসলে কি কাশ্মীরের মানুষের জন্য করা হয়েছিল? আদানি আম্বানির জন্য করা হয়েছিল। এরপরে একটা বিল পাস হলো ভারতবর্ষে,
এটা নিয়ে আলোচনা করুন যে এই বিল পাসের পর কে আমাদের দেশে লাভ হচ্ছে। যেমন কৃষি বিলের কোনো কিছু নেই, 700 কৃষক মারা গেল। সিএ যখন শুনুন না সিএ যখন পাশ করা হলো সংসদের মধ্যে দাঁড়িয়ে, যখন সিএ পাশ করা হয় সরকার বলেন যে আমরা বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই সমস্ত রাষ্ট্রের থেকে যারা আপনি ওয়াকফের আড়ালে আপনি দুনিয়া ঘুরে আসছেন, কিন্তু ওয়াকফে আসছেন না। কিন্তু না, আপনি কিন্তু ওয়াকফে আসছেন। আমাদের আজকের এজেন্ডা ওয়াকফের যে জায়গাগুলো বলা হয়েছে, না আপনি চিৎকার করলে হবে না। আজকে এখানে আমি বিজেপিকে বা শাসক দলকে ডিফেন্ড করতে বসিনি, আমি জানতে বসেছি যে সাধারণ মানুষের ওয়াকফ নিয়ে কোথায় সমস্যা হতে পারে। আপনাকে সেটাই বলবেন। না না, ঠিক আছে, বিরোধিতা করছেন, আমাকে বলুন একটা একটা। আপনি বলেছেন, আমি জানতে চেয়েছি যে সম্পত্তি যে হস্তান্তর হয় সেটা 200 বছর আগে আপনি বলছেন নথিপত্র ছিল না, এখন নথিপত্র দেখাতে পারে। এমন সম্পত্তি যদি হস্তান্তর হয় তাহলে অবশ্যই দেখাবে, ঠিক ঠিক তা দেখাবে। এবার আপনি বলুন, দ্বিতীয় প্রশ্ন, নতুন আইনে মুসলিম নন এমন ব্যক্তিরা ওয়াকফ বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন, এখানে সমস্যা কোথায়? আমি এটার আগে আগে একটা আমি কেন আমি এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা ওয়াকফ নিয়ে হলো, তার পাশাপাশি আমি যে এই যে বারবার যে কথা আসছে বিল আমাদের জন্য, তা আমি কেন বলছি বিলটা যে আমরা অপোজ করছি, তার আগে তো ভারতবর্ষে বিভিন্ন বিল পাস হয়েছে, আইন পাস হয়েছে। তো সেই বিল যাদের জন্য পাস করা হচ্ছে, আইন করা হচ্ছে, তারা বলছে আইন তাদের জন্য নয়, বিল তাদের জন্য না। তা আমি এর মধ্যে একটা এক্সাম্পল দিলাম। ভারতবর্ষে এই সরকার যখন বলল যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নির্যাতিত হিন্দুদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে, সেইখানে এই বিল পাস হওয়ার পর এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে 2000 লোক যারা ভারতীয় নাগরিকের জন্য আবেদন করেনি। আর গত 10 বছর ধরে ভারতবর্ষের নাগরিক, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের 15 লক্ষ নাগরিক যারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে। তাহলে বিল কিসের জন্য? এটার উত্তর শাসক দল দিবেন, এই প্রশ্ন করতে হবে। অবশ্যই করবেন, শাসক দল করবেন। কিন্তু আমার তো প্রশ্ন হচ্ছে যে ওয়াকফের যে সমস্যা, যে সংশোধনী হয়েছে তা নিয়ে আপনাদের কি সমস্যা? আপনারা সিএ কে কেন দেখাচ্ছেন? আপনারা কৃষি বিলকে কেন দেখাচ্ছেন? তার মানে ওয়াকফে কোনো সমস্যা আছে কি? ওয়াকফে সমস্যা আছে, তাহলে কেন আপনি ওয়াকফ থেকে ঘুরে যাচ্ছেন? আপনি চিৎকার করলে হবে না, চিৎকার আমরাও করতে পারি। এবার শুনুন শাহজাহান, কেন ওয়াকফ নিয়ে এতগুলো এখনো আপনাদের ট্রাইব্যুনালের কথা বলছেন? অনেকগুলো মামলা কেন ট্রাইব্যুনালে এখনো জমা পড়ে আছে? কেন সেগুলো নিষ্পত্তি হয়নি? হাজার হাজার কেন মামলা পড়ে আছে? কেন হচ্ছে না আপনি বলুন। এবার আপনাকে বলছি, শুনে যান। বলুন। ভারতবর্ষে এই মুহূর্তে ওয়াকফের কাছে 40,000-এর উপর যারা ট্রাইব্যুনালে আছেন, তার মধ্যে 10,000 যারা মুসলমান অবৈধভাবে রাজনৈতিক বিভিন্ন প্রভাব খাটিয়ে সেখানে আল্লাহর নামে সম্পত্তি যারা দখল করে আছেন, সেখানে তো ট্রাইব্যুনাল। ভারতবর্ষে লক্ষ লক্ষ কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং। তখন তো প্রশ্ন করলেন না যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং। আপনার মনে হয়েছে ওয়াকফ বোর্ডের কেন পেন্ডিং? এক না না, তাহলে আপনি ওয়াকফ নিয়ে কথা বলুন। আপনি ওয়াকফ নিয়ে কথা বলুন, কেন পেন্ডিং আছে? হাইকোর্ট, সিএ কি হয়েছে, কৃষি কি হয়েছে, সেগুলো নিয়ে আমরা অবশ্যই অন্য কোনো দিন আলোচনা করতে পারব। ওয়াকফ নিয়ে কিভাবে মানুষ সমস্যায় পড়তে পারে সেটা বলুন, সেটা একটা বলুন। শুনুন, এবার আপনাকে আমি বারবার, আপনি এখানে একটা প্রশ্ন করেছেন, এই কমিটিতে অমুসলমানদের কেন বা নন মুসলিমদেরকে কেন দেওয়া হলো? তা আমি তো প্রথমে আপনাকে বলেছি যে মাতাবাড়ি ট্রাস্টের কমিটি কি আমাকে নেওয়া হবে? যদি আপনি বলতে পারেন যে এটা বৈধ সাংবিধানিক অধিকার, আপনি বলছেন ট্রাইব্যুনাল, আপনি আবার কেন ঘোরাচ্ছেন? আপনি বললেন না ট্রাইব্যুনাল শেষ, আপনি বলেছেন এই ওয়াকফ কমিটিতে যারা মুসলিম নন তাদের কমপক্ষে 2 জন, সর্বোচ্চ 4 জন যাদেরকে নেওয়া হবে। তা আমি তো আপনাকে প্রশ্ন করছি, ভারতবর্ষের বালাজি মন্দিরে, তিরুপতি মন্দিরে, পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে, ত্রিপুরার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যারা মুসলমান তাদেরকে নেওয়া হোক, সেখানে আইন সংশোধন করা হোক। এই যে ওয়াকফ আইন, তো আমি তো এটাই বলছি আমাদের কিন্তু বাস্তব, শাহজাহান এটাও বাস্তব যে একমাত্র মুসলমানদের জন্য এই ধরনের আইন আছে। ভারতবর্ষে আর কোন জাতির জন্য এই ধরনের আইন ভারতবর্ষে নেই। এই ওয়াকফ ভারতবর্ষে শিখদের নেই, হিন্দুদের নেই, নেই জৈনদের নেই, কারোর জন্য, বৌদ্ধদের জন্য নেই, শুধুমাত্র মুসলিমদের জন্য আছে। বুদ্ধ বিহার মন্দির আপনাকে কমিটিতে রাখা হবে? চলুন। না না না, আপনি নেই, আপনি ভুল বলছেন। না না, আপনি ভুল বলছেন, এটাকে সংশোধন করতে হবে। আছে কি, আছে কি আইন কি আছে? ভারতবর্ষের মতো আইন কি অন্যদের জন্য আছে? আপনি শুনুন, ওয়াকফে থাকুন। আমি ওয়াকফে থাকছি, আমি জবাব দেব না। এখানে ভুল তথ্য দিয়েছেন। আমি শাসক দল বলিনি, আমি ডিপেন্ড করব না শাসক দল।
আপনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। আমি আপনাকে বলছি ভারতবর্ষের একটা মন্দিরে যারা মুসলমান তারা কমিটিতে আছে। আমি জানতে চেয়েছি থাকলে কি হবে, সেখানে এন্ট্রি নেই। আমি তো বলিনি আছে সেখানে, আমি জানতে চেয়েছি যদি ট্রাইব্যুনালে সেখানে আইন আছে, সেখানে আইন আছে। সেই মন্দির, প্রত্যেকটা মন্দিরে, এই মাতা ত্রিপুরেশ্বরী যে মন্দির, সেখানেও যে জানতে চেয়েছি আপনাদের কি সমস্যা। যদি সমস্যা তো আমি বারবার বললাম, আপনি সমস্যা বলছেন তো, এখানে ভুল তথ্য আমি কি দিয়েছি? আমি বলেছি আইন ওয়াকফের মতো আইন হিন্দু ধর্মে নেই, বৌদ্ধ ধর্মে নেই, শিখ ধর্মে নেই। কোন মন্দিরে মুসলমানদেরকে কমিটিতে থাকার এন্ট্রি নেই। আপনি বলছেন এটা আইন ছাড়া হয়েছে। চলুন, সেটা আইন ছাড়া হয়েছে। আপনি শুনুন, ওয়াকফ, আমি আপনাকে আবারও বলছি, আপনাকে বলছি, ওয়াকফ ভারতবর্ষের কোন সরকারের নয়, ভারতবর্ষের কারোর দেওয়া জমি নয়। এটা ভারতবর্ষের 800 বছর ধরে মুসলমানদের পূর্বপুরুষরা এই দেশের মুসলমানদের উন্নয়ন। আমি আপনাকে বুঝাই, আপনি বোঝান। ওয়াকফ নিয়ে আপনাদের বিরোধিতা থাকতেই পারে, আপত্তি থাকতেই পারে, আপনার আছে, আপনি বলবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমি শুরুতে আপনাকে বলেছি আজকের অনুষ্ঠানে যারা মুসলিম অমুসলিম যে কোনো মানুষ, দেশের নাগরিক, আমার রাজ্যের নাগরিক, আমাদের দর্শক বন্ধুরা, আমরা জানতে চাইছি যে ওয়াকফ নিয়ে যে আপনাদের আপত্তি, ওয়াকফ নিয়ে যে আপনাদের বিরোধিতা ঠিক কোন জায়গায়, যে জায়গাগুলোতে সংশোধনী করা হয়েছে, যে বিশেষ বিশেষ পয়েন্টগুলো, সেখানে কিভাবে সেগুলোর দ্বারা মানুষ উপকৃত হবেন না বা মানুষের অধিকার খর্ব হবে, সেই জায়গাটায় বোঝার চেষ্টা করছি। এখন আপনাকে আমি এই যে 16 পাতার আইন বলেছি, সেখানে একটা জায়গা লেখা আছে যারা মানে শাসক দলের পক্ষ থেকে যে আইন তৈরি করা হয়েছে, 5 বছর ধরে যেটা বলে গেলাম যে ওয়াকফ বোর্ড ধর্মনিরপেক্ষ সংস্থা, অমুসলমানদের প্রবেশিকা থাকবে সেখানে, ঠিক আছে? ঠিক, তারা আবার 5 বছর মুসলিম হলে প্র্যাকটিস করলে পরে তারপর তার দান করতে পারবে। ঠিক। এবার সেখানে তার আরেকটা আইন এসেছেন, আইন পাশের 6 মাসের মধ্যে, এই যে আইনটা পাস হলো, রাষ্ট্রপতি স্বাক্ষরের 6 মাসের মধ্যে গোটা দেশের সমস্ত ওয়াকফ সম্পত্তি নতুন করে মানে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। একদম এই কথাটাই যখন আমরা বারবার বলছি যে সেখানে আমাদের সম্পত্তি, আপনার বাড়িতে আপনার পাশের বাড়ির লোকটাকে সম্পত্তি থেকে আপনি নিয়ন্ত্রণ করতে দেবেন না। তো আমার পূর্বপুরুষে জমি দান করেছেন ওয়াকফের নামে, হয়তো একটা কাগজ দিয়ে পুরো গ্রাম দান করে গেছেন, 6টি গ্রাম একসঙ্গে, 6টি গ্রাম। 6টি গ্রাম কোথায় আপনি দেখাতে পারবেন? না, তামিলনাড়ুর এই যে 6টি গ্রাম। এবার আপনাকে আমি শুনুন, তাহলে যারা মাতাবাড়ি, এই মাতাবাড়ি যে আমাদের হয়েছে, মাতাবাড়ি যখন 500 বছর আগে হয়েছিল, সেখানে কতজন বসতি ছিল? ছিল না তো। আমাদের তৎকালীন মহারাজা এখানে একটা দর্শনীয় স্থান বানিয়েছেন, তো আজ বিশাল এরিয়া নিয়ে। আমাদের মনে হয় এটা আরো বড় হলে ভালো ছিল, কারণ সেখানে দর্শনার্থীরা বাড়ছে। আপনি বলছেন তৎকালীন সময় 6টি গ্রাম দান করে ওয়াকফ। এবার আপনাকে আমি বলি, এক্সাম্পল দিই, তাদের যে বিল, যে 10 বছর আগে, 100 বছর আগে এখানে ওয়াকফ সম্পত্তি ছিল 1 বিঘা, এখন এটা 50 বিঘা কিভাবে হলো? আমি যেখানে মারা গেলে পরে আমাকে যেখানে কবরস্থান করা হবে সেটা বর্ডার গুলচক্কর। সেখানে আমি যখন ছোট ছিলাম তখন কবরস্থানটা ছোট ছিল। এটাকে আমি এক্সাম্পল, দান নয়, আমি বলছি ছোট, হয়তো আপনার ঘরের মতন। দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, দিন দিন সেখানে মৃতর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তার আশেপাশে তো আরো খালি জমি ছিল, যিনি জমির মালিক উনার সঙ্গে কথা বলে আমাদের এলাকার মানুষ, ওইখানকার এলাকার মানুষ, উনাকে জমির মূল্য দিয়ে সেখানে জমি ক্রয় করা হয়েছে। আচ্ছা, সেম ভাবে শ্মশানও আমাদের হয়। মন্দির যখন আমরা ছোট করে করি, আস্তে আস্তে এটাকে আমরা সম্পত্তি বাড়াই। ওনারা বলছেন এটা এত ছিল, এত বড় হলো কেন? আরে দিন দিন তো বৃদ্ধি পাচ্ছে, দানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দানের সংখ্যা যদি বৃদ্ধি পায়, আজ ভারতবর্ষে যেই পরিমাণে মুসলমানদের জনসংখ্যা, আজ থেকে তো 200 বছর আগে তত ছিল না, স্বাধীনতার আগে তত ছিল না, 300 বছর আগে এত ছিল না। তখন হয়তো যদি এতটুকু দিয়ে থাকেন, এটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের সম্পত্তিতে সরকার কেন নিয়ন্ত্রণ করবে? এখানে তো সরকার নিয়ন্ত্রণ করার কথা না। না না না, একটা ব্যাপারটা হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে, আমরা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করছি। এই যে রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে, ওয়াকফের সম্পত্তি নিয়ন্ত্রণ করা আর সরকারের কাছে তথ্য থাকা, গণতান্ত্রিক দেশে সরকারের কাছে কোন সম্পত্তিটা কার কিভাবে ঠিকভাবে আছে কিনা সেটা জানার কি সরকারের অধিকার নেই নাকি? মানে আমরা কি বলছি, এই দেশের রেলের সম্পত্তি যদি দেশের সম্পত্তি হয়, ডিফেন্সের সম্পত্তি যদি দেশের হয়ে থাকে, কিন্তু মালিক কিন্তু ডিফেন্স, তদারকি করছেন, নিয়ন্ত্রণ করছেন, রেলও সেম, তার কোন জমি কি জায়গা ওকে সরকার জানে।
আমরা এই দেশের নাগরিক, আমি বলছি এই দেশের প্রত্যেকটা মুসলমান এই দেশের নাগরিক। আমাদের ওয়াকফ সম্পত্তি আমরাও মনে করি এটা এই দেশের সম্পত্তি। তো ওয়াকফের কাছে যখন রেকর্ড আছে, সেখানে যদি সরকার চাইতো তাহলে ডাইরেক্ট ওয়াকফ থেকে যে তোমার কাছে কি পরিমাণ জায়গা, কি পরিমাণ মানুষ বসবাস করছে, কি পরিমাণ তুমি মানুষের ব্যবসার জন্য কাজে লাগিয়েছো, কতটা স্কুল, কতটা কি করেছো শিক্ষা প্রতিষ্ঠান, কতটা মাদ্রাসা, কতটা ঈদগাহ আছে, উনি ডাইরেক্ট একটা নিতে পারতেন। এটা না করে যে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। শুনুন, 300, আমি বারবার বলছি রেজিস্ট্রেশন করতে, আমি বলছি 300 বছর আগে একটা কাগজের বিনিময় হয়েছে। 1 লাখ একর থাকুক বা 10 লাখ একর থাকুক, এখন কথা হচ্ছে তাহলে কি মানে বিল পাস হওয়ার কয়েক ঘন্টার মধ্যে, বিল পাস হওয়ার কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি স্বাক্ষর করেনি, তার মধ্যে উত্তরপ্রদেশে মাজারের কি অবস্থা, মাদ্রাসা ভাঙতে গেছেন, আপনি বুলডোজার দিয়ে ভেঙে দিবেন, সেখানে কোন সরকার কোনো কথা শুনবে না। সেখানে হঠাৎ করে আপনি বিশ্বাস রাখেন তো ভারতবর্ষের রাজস্থানের আজমিরের খাজা মহিনুদ্দিন চিশতির যে দরগা, সেটাকে তো বিশ্বাস করেন তো 800 বছর ধরে। আপনাকে যদি এখন নতুন করে বলছে, আপনারা তো খবর পড়েছেন তো যে সেখানে একজন বাসিন্দা কোর্টে মামলা করে দিয়েছেন যে খাজা মহিনুদ্দিন যে আজমির শরীফ, সেই আজমির শরীফের নিচে নাকি একসময় শিব মন্দির ছিল, সেটা কোর্টে যাওয়ার 24 ঘন্টার মধ্যে কোর্ট 800 বছরের পুরনো সম্পত্তি, একজনের দরগা, যেখানে বিশ্বের এমন কোন মানুষ এখানে মাথা ঠুকিনি, হঠাৎ করে বলে দিল যে এখানে যে আজমির শরীফ আছে এটা যে শিব মন্দির নেই। মাজার কমিটিকে বলছে, দরগা কমিটিকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশ করার জন্য। হাউ কাম পসিবল? এটাকে আমরা মানতে হবে। যেখানে ভারতবর্ষে এমন কোন রাষ্ট্রের প্রধান, এমন কোন ভারতবর্ষের মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় যায়নি, সেখানে কোর্ট বলছে 24 ঘন্টার মধ্যে সেটা ওয়াকফ প্রপার্টি ল্যান্ড। কোন প্রপার্টির নিচে কি আছে ভারতবর্ষে, কারণ ভারতবর্ষে তো আর সেদিনের দেশ নয়। কোন প্রপার্টির নিচে কি আছে এবং বিভিন্ন প্রপার্টির নিচে কি কি পাওয়া যাচ্ছে সেটা আপনিও জানেন। আমি কাউকে ডিফেন্ড করতে বসিনি, আপনাকে আমি বলেছি। এবার আপনাকে আরেকটা ইন্টারেস্টিং, যেটা আমার মিস্টেক হয়েছে, কোন প্রপার্টির নিচে ওয়াকফ যে তিনটা সিস্টেম হয়, কিভাবে ল্যান্ডটা এক হয়, তার মধ্যে একটা আমি আপনাকে বলছি। রেজিস্ট্রেশন যে কেন আমাদের বাধ্যতামূলক করা উচিত নয়। ওয়াকফ একটা আপনি দান করে দিলেন, এটার রেকর্ড আছে, ওকে, আমি বারবার এতক্ষণ চিৎকার করে বলছি। আরেকটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার। ধরেন 300 বছর ধরে ব্যবহার করছে ঈদগাহ, মুসলমানরা এখানে নামাজ পড়ছেন, ঠিক, মানে দখলকৃত আছে। এখানে কোন একজন মুসলমানের সম্পত্তি, উনি বলেছেন এখানে ঈদগাহ করো। আচ্ছা, এখন ঈদগাহ 300 বছর ধরে এখানে মুসলমানরা নামাজ পড়ছেন। ওই ওয়াকফ বাই ইউজার ওই প্রপার্টিটা ওয়াকফ তার ল্যান্ড হিসেবে নিয়েছেন, ঠিক আছে। এখন এই যে ওয়াকফ বাই ইউজার, এই আইনটাকে সংশোধন করার জন্য নীতিশ বাবু এবং চন্দ্রবাবু নাইডু বলেছেন। কি বলেছেন নীতিশ বাবু আর চন্দ্রবাবু নাইডু? যে না, 300 বছর, 400 বছর, 500 বছর, 200 বছর বা পুরনো এই ধরনের ওয়াকফ বাই ইউজার যে প্রপার্টি গুলো আছে এগুলোকে ছেড়ে দিন। আগামীতে এই ধরনের কোনো কেউ করতে চাইলে এটাকে নতুন করে নথিভুক্ত করুন। তাইলে নীতিশ বাবু বিলে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন নীতিশ এবং নাইডুর দল, কিন্তু উনারা এই আইনটাকে সংশোধন করার জন্য বলেছেন, এটা করেননি, তারপরও বিলে ভোট দিয়েছেন। এবার আপনি ধরুন আপনার পার্শ্ববর্তী এই যে বিল পাস হওয়ার পর উত্তরপ্রদেশের ফতেপুরে বিল পাসের সঙ্গে সঙ্গে একটা ঈদগাহ নিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো গতকালকে। এটা আমি শাহজাহান বলছি, আমি কেন বলছি 300 বছর ধরে ওয়াকফ সেই বাই ইউজার যে প্রপার্টিটা, সেটা আপনি কোথা থেকে 300 বছর আগে নথি দেখাবেন? ইমপ্লিমেন্টেশনের ব্যাপারটা, আইন কিভাবে বাস্তবায়িত হবে, না, এটা তো অসাংবিধানিক। এই দেশের এতগুলা সরকার আসলো, কোন সরকার এই ধরনের, নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার, এরা এতটাই আইন বিশেষজ্ঞ যে ভারতবর্ষে এর আগে এত বড় বড় সরকার ক্ষমতায় আসলো, ওনারা এটাকে বুঝতে পারেননি যে সেখানে অবৈধ আছে কিনা। শাহজাহান, আপনি জননেতা, একটা আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে যে 40,000, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে 40,951টি মামলা এখনো অমীমাংসিত বলে জানা যায়, এবং মামলা চলছে ওয়াকফ ট্রাইব্যুনালে, যার মধ্যে 9,942টি মামলায় মুসলিম সম্প্রদায়ের মানুষই ওয়াকফ পরিচালনার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তাহলে এই যে কারা তুলেছেন?
মুসলিম সম্প্রদায়ের মানুষ কতজন তুলেছেন? সেখানে প্রায় 9,000-এর উপরে। 9,000 9,000 ভারতবর্ষের প্রায় 9,942টি মামলা। ভারত হ্যাঁ, আমি কি বলছি 9,942টি মামলা ট্রাইব্যুনালে আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ, যারা ট্রাইব্যুনালে আছেন মুসলিম সম্প্রদায়ের মানুষই ওয়াকফ পরিচালনার বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। আমি আপনাকে এরা কারা? আমরা লক্ষ লক্ষ, আপনি বলছেন আমার সুপ্রিম কোর্টে হাইকোর্টে জমা পড়ে আছে, এটাকে অস্বীকার করছেন কেন? আমি অস্বীকার একবারও করিনি। এরা কারা? এরা তো মুসলিম সম্প্রদায় 100 বার। এখন মনে তাহলে করেন ওয়াকফ যদি সবভাবে সঠিকভাবে কাজ করতে, এবার আপনাকে আমি বলি, এই যে আপনি एग्जांपल দিলেন এরা কারা, তা আমি তো বলেছি 10,000 এমন যারা মুসলমান সম্প্রদায়ের, যারা মুসলিম, যারা ট্রাইব্যুনালে আছেন। মানে আমি মুসলিম বলে একটা জায়গা প্রভাব খাটিয়ে আমি রাজনৈতিক দলের নেতা হলে সেই জায়গা জোর জবরদস্তি ভাবে আমি দখল করে রেখে দেব, আর আমি বলবো যে আমি মুসলমান, এটা ওয়াকফ প্রপার্টি ল্যান্ড হতে পারবে না, সেই জায়গা দখল করে আমি ব্যক্তিগতভাবে সেটাকে ব্যবহার করব, সেটা জাতির জন্য দেব না, সেটা ঈদগার জন্য দেব না, মসজিদের জন্য হবে না, আমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে, সেটা কি ভারতবর্ষের আইন বা সংবিধান পারমিশন দিয়েছে? যারা আগরতলা শহরে, আমি আপনাকে ছোট্ট করে বলি যে এই মিউনিসিপ্যালিটি থেকে অনেক সময় যে আমরা দেখি মানে অভিযান চালানো হয় উচ্ছেদের জন্য, সেখানে সরকার বলেন যে অবৈধভাবে বেআইনিভাবে ফুটপাত দখল করে বসে আছেন, তারাও তো ভারতবর্ষ ত্রিপুরার নাগরিক, তো সেখানে তো সরকার অভিযান চালাচ্ছেন, তো সেখানে আর আমরা বারবার কি বলছি যে বিকল্প ব্যবস্থা করো। এখন আমি যদি মনে করেন আমার পাশের বাড়ির জমি, আপনি আমার পাশের বাড়ি একজন প্রতিবেশী, আমি মুসলমান, আপনি তাহলে বলছেন এই যে 9,000 বা 10,000, মানে আমি মুসলমান হলেও আমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ওয়াকফ প্রপার্টি আমার নামে আমি দখল করে রেখে দিব, সেখানে ওয়াকফ সেখানে মামলা নেবে না। এই মামলাগুলো তাহলে সবগুলো বলছেন আপনি মুসলিম সম্প্রদায়ের মানুষ ওয়াকফের সম্পত্তি দখল করে রেখেছে 100 বার। এবার আপনাকে আরেকটা ডাটা দিচ্ছি, এই দেশের সংসদে এই যে দেখুন সেখানে 58,929টা ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে। এটা কে জানালেন? কেন্দ্র সরকার 58,992টি ওয়াকফ সম্পত্তি বেদখল হওয়ার পথে, যার মধ্যে 869টি কর্ণাটকে রয়েছে। এটা সংসদের মধ্যে ভারতবর্ষের বিষয় কিরণ রিজিজু বলেছেন। তাহলে ওই যে বেদখলদেরকে বাঁচানোর জন্য পেছনের দরজা দিয়ে তারা কোনো না কোনো ভাবে বর্তমান শাসক দলের সঙ্গে যোগাযোগ রেখেছেন অর্থের বিনিময়ে। আমি মুসলমান হলেও আমি ওয়াকফ সম্পত্তি দখল করে রাখবো, এটা ভারতবর্ষের আইন আমাকে পারমিশন দেয়নি, এই দেশের সংবিধান আমাকে দেয়নি, এটা ভারতবর্ষের ওয়াকফ দেয়নি, এটা ভারতবর্ষের ওই যে বারবার বলছি ওই যে কৃষি আইন এবং এনআরসি সি এর মতন এই ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে দুর্বল করার জন্য, অস্তিত্বহীন করার জন্য, এই সম্পত্তি লুট করার জন্য একটা স্বৈরাচারী বিজেপি সরকারের কালো আইন, এই আইন ভারতবর্ষের মুসলমান জাতিগোষ্ঠী মানে না। এটাকে প্রত্যাহার করার জন্য সমস্ত রকমের লড়াই ভারতবর্ষের জাতীয় কংগ্রেস দল এবার সংসদে করেছেন। আগামী দিনও কংগ্রেস দল রাহুল গান্ধীর নেতৃত্বে এই লড়াই করবে। আপনাদের মাধ্যমে গোটা ত্রিপুরা রাজ্যের সকল অংশের মুসলিম জাতিগোষ্ঠীর মানুষের কাছে এবং তার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের কাছে আমরা আহ্বান রাখবো, এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, আগামী দিনে বিল আসছে, খবর বেরিয়ে আসছে খ্রিস্টানদের জন্য, চার্চের জন্য নাকি তারা আইন আনবে। এটা কৃষি বিলের মতন, সিএ এনআরসির মতন একটা কালো আইন। এটা শুধু মুসলমানদের সমস্যা নয়, গোটা ভারতবর্ষের মানুষের সমস্যা। এর থেকে মুক্তি পেতে হলে কংগ্রেসের আন্দোলনে সামিল হয়ে কংগ্রেসের হাতকে শক্তিশালী করে স্বৈরাচারী সরকারের কালো আইনের বিরুদ্ধে রাস্তায় নামুন। ওকে শাহজাহান, আপনি বললেন, আপনার বক্তব্য আপনি রাখলেন, তবে এই ওয়াকফ বিলকে নিয়ে একটা শেষ প্রশ্ন, 2 মিনিট সময় আছে আমার অনুষ্ঠানে, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে পৃথিবীর বেশিরভাগ ইসলাম প্রধান দেশেই ওয়াকফ বোর্ড নেই বলে আমরা জানি। কে বলেছে? আমি শুরুতেই বলেছি আপনাকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সেখানে আরবি শব্দ ওয়াকাফা নামে, ভারতবর্ষে ওয়াকফ। বর্তমান পৃথিবীর তুরস্কের রাষ্ট্রের যে প্রধান মিউজিয়াম সেটা ওয়াকফ সম্পত্তি। বলা হয় তুরস্কে নেই, লিবিয়াতে নেই, জর্ডানে নেই, বিজেপি দল মিথ্যা। শুনুন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলা উচিত নয়। আমি বারবার বলেছিলাম যে আজকে ওয়াকফ নিয়ে রাতের অন্ধকারে যখন রাত 2টার সময় ওয়াকফ বিল সংসদে পাশ হয়, কেন পাশ হয়? সেই নরেন্দ্র মোদীজির পরম মিত্র ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের ট্যারিফ বসায় 26%, সেটা যাতে ভারতবর্ষের মানুষের কাছে উঠে না আসে। এই যে আজ গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, ভারতবর্ষের শেয়ার মার্কেট আজকেও পড়ে গিয়েছে। এর আগে 54 লক্ষ কোটি টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে শেয়ার মার্কেটে নেমে, আজকে 3,000
সেন্সেক্স পড়েছে, এক এনএফটি পড়েছে। আজকে যে গ্যাসের দাম 50 টাকা বৃদ্ধি পেল, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেল, এই দেশের সব থেকে সমস্যা বেকার সমস্যা। আমরা চাইছি দেশের সংসদ রাত 2টা-3টা অবধি আলোচনা হোক, যেখানে নরেন্দ্র মোদীজি বলেছিলেন বছরে 2 কোটি কর্মসংস্থান, এটা নিয়ে আলোচনা হওয়ার কথা হোক। আমার রাজ্যে যখন ফায়ার সার্ভিসে এক্সাম দেওয়ার পর যখন সরকার বলে সেটাকে বাতিল, এই রাজ্যের যুবকদের স্বার্থে সেটা নিয়ে আলোচনা হোক। এটা তো সেই ভারতবর্ষ যে দেশের মধ্যে মোহাম্মদ রফির গান এখনো শ্যামা সঙ্গীত ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে বাজে। এটা সেই ত্রিপুরা, যেই ত্রিপুরার দুর্গা বাড়িতে বিসমিল্লাহ খানের সানাই বাজানো হতো দুর্গা পূজার সময়। এটা সেই ভারতবর্ষ যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শ্যামা সঙ্গীত লিখেছিলেন। এটা সেই ভারতবর্ষ যে ভারতবর্ষের জন্য সর্বধর্মের জাতের মানুষ সেখানে স্বাধীনতার জন্য যেখানে বলেছিলেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা। আজকে সেই দেশটাকে ধর্মের নামে ভাষার নামে ভাগ করছেন। আপনাদেরও তো স্বাধীনতা নেই। গোটা পৃথিবীতে ভারতবর্ষের স্থান কোথায় আছে মিডিয়াতে, সেটা নিয়ে আলোচনা হবে না? ক্ষুধার্ত দেশের তালিকায় ভারতবর্ষের 117 নম্বরে আছে। ভারতবর্ষের হ্যাপি রাষ্ট্রের তালিকায় গতকাল দেখলাম 148 নম্বরে ভারতবর্ষের স্থান। দেশের বর্তমান বেকারত্ব বৃদ্ধি পেয়েছে 7.5। আজকে যেখানে নরেন্দ্র মোদী বলেছেন বছর 2 কোটি কর্মসংস্থান, সেখানে শুনুন না আমি বলছি ইউপি, আমি অ্যাক্সেস করে দিয়েছি 10 সেকেন্ড। ইউপি সরকারের সময়, মনমোহন সিং এর সরকারের সময় প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরে প্রায় 3 কোটি যুবকের কর্মসংস্থান, আর বছরে 2 কোটি কর্মসংস্থানের জায়গায় 11 বছরে 22 কোটি কর্মসংস্থান হওয়ার কথা। কত হয়েছে? আজকে দেশের সংসদে আলোচনা হোক বেকার সমস্যা নিয়ে, কৃষকদের সমস্যা নিয়ে, এই দেশের মহিলাদের নিরাপত্তার জন্য, সাংবাদিকদের ফ্রিডমের জন্য, স্বাধীনতার জন্য, এই দেশটাকে অর্থনৈতিকভাবে কিভাবে শক্তিশালী করা যায়। আজকে এই নিয়ে দেশের সংসদে মিডিয়াতে আলোচনা হয় না, আলোচনা হয় অরঙ্গজেব নিয়ে, বাবর নিয়ে। অসংখ্য ধন্যবাদ শাহজাহান। আপনি বলছেন মিডিয়াতে আলোচনা হয় না, আপনার প্রদেশ কংগ্রেস মহিলা নেতৃত্বকে নিয়ে কিন্তু আমরা মিডিয়া বলেছেন যখন আমার গায়ে তো অবশ্যই সেটা ফোসকা পড়বে। কিন্তু আমরা কিন্তু আপনাদের যখন রাজ্য স্তরে আপনারা সমাবেশ করেছেন সেই মঞ্চে কিন্তু আপনাদের কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের বা কেন্দ্রীয় কোনো মহিলা নেতৃত্বকে কিন্তু মঞ্চে আমরা দেখিনি। সেখানে কিন্তু 10-12 জন আপনাদের রাজ্যস্তরীয় এবং কেন্দ্রীয় নেতৃত্বরা ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ সঙ্গে থাকার জন্য, এবং অবশ্যই আমরা এই ওয়াকফ বিল নিয়ে আপনাদের সঙ্গে আবারও আলোচনায় বসবো। আমরা আরও জানার চেষ্টা করব যে ওয়াকফ বিলে কোথায় সমস্যা আছে, মানুষের কোথায় সমস্যায় পড়তে পারে, মুসলিম ধর্মাবলীরা পাশাপাশি দেশের অন্যান্য নাগরিকরা কোন জায়গায় সমস্যায় পড়তে পারে আপনাদের কথা অনুযায়ী, সেই বিষয়টা আমরা আরও বিস্তারিত জানবো। আজ অনুষ্ঠান অসম্পূর্ণ রয়ে গেল। আমি অবশ্যই আপনাকে আরও একদিন চাইবো আমার স্টুডিওতে। ধন্যবাদ আজকের জন্য। দর্শক বন্ধুরা, ইসলামী পরম্পরা অনুসারে যখন কোনো মুসলিম ব্যক্তি সমাজের উপকারের স্বার্থে ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি আল্লাহর নামে দান করেন, সেটাকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হয়। কিন্তু সেই সম্পত্তি দান করার নিয়ম নিয়ে বহু অনিয়মের অভিযোগের পর সংশোধন করা হয় ওয়াকফ আইন। বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও ওয়াকফ বিলটি জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করছে বিরোধী নেতৃত্বরা। তবে এই আইন নিয়ে ভিন্ন মত রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যেও। কেউ আইন নিয়ে খুশি আর কেউ অসন্তুষ্ট। এবার দেখার গোটা দেশ জুড়ে কেমন হয় নতুন ওয়াকফ আইন বাস্তবায়ন, সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।